আজকের তাজা নিউজ আপডেট। পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে নির্ভর করছে কেন্দ্র বাহিনীর সংখ্যার উপর। সিইও এর প্রস্তাব পেয়ে এ নিয়ে দিল্লিতে চলছে আলোচনা। এবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করল নির্বাচন কমিশন। রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি, জবাবদিহি নির্বাচন কমিশনের। নির্বাচনের দিন ঘোষণার আগেই বিধানসভা ভোটের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বিমল গুরুং, সঙ্গে ছিল রাজু বিস্তা। পাহাড়ে হতে পারে নতুন সমীকরণ। নিরঙ্কুশ জয় বিএনপির, 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশের ভোটে কোন দল হারলো এবং কোন দল জিতলো এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এই সম্পূর্ণ তথ্য জানাবো বিস্তারিত আলোচনায়। এবার অমরনাথ যাত্রীদের বিমার অঙ্ক বাড়ল, দুর্ঘটনায় মিলবে 10 লক্ষ টাকার সুরক্ষা, সিদ্ধান্ত বোর্ডের। রক্ত গঙ্গা বয়ে যাক, রাজ্যে পালাবদল নিয়ে বিস্ফোরক বিপ্লবদের, পাল্টা জবাব ব্রাত্যর। উচ্চ মাধ্যমিকের আগেই পালিয়ে প্রেমিককে বিয়ে, পরীক্ষা কেন্দ্রে বধূকে নিয়ে টানাটানি মা শাশুড়ির। তথ্য যাচাইয়ের দরকার নেই বলে ভাঙড়ে হুমকি দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি, মদত দিল ইয়াররা। তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান, অনুব্রতকে পরামর্শ সৌমিত্রের, পাল্টাতো ক্যাস্টর। কবে পাবো ডিএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকারি কর্মীদের লাগাতার ফোনে নাজেহাল কর্মচারী সংগঠনের নেতা। বিএনপির জয়ে প্রধানমন্ত্রী তারকে অভিনন্দন নরেন্দ্র মোদীর, গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকার বার্তা ভারতের। বাংলাদেশের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামাত জোট। বাংলাদেশে ভোট ক্ষমতায় বিএনপি এলে ভারতের সাথে সম্পর্ক কেমন চায় বিএনপি, অবস্থান স্পষ্ট করলেন চেয়ারপারসন তারেকের উপদেষ্টা। খালিস্তান হবে দিল্লি, এবার স্কুল বিস্ফোরণের হুমকি ইমেলে, আতঙ্কে কাঁপছে রাজধানী। রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের দাবি, একজন সাংসদকে আদৌ কি সংসদ থেকে সরানো যায়, এ নিয়ে উঠছে প্রশ্ন। গাড়ি চললেই বাজবে জয় হো গান, দেশের প্রথম মিউজিক্যাল রোড তৈরি করা হলো মুম্বাইয়ে। মদের আসরে বচসার জেরেই খুন বাংলার শ্রমিকের, মমতার অভিযোগ নাস্তানুবুদ করে দিল পুনে পুলিশ। কালো টাকা নিয়ে বিদেশ পালালে আর জেল নয়, জরিমানা দিলেই চলবে, নিয়ম লঘু করছে কেন্দ্র। লালকেল্লা বিস্ফোরণের জয়েস যোগ, পাকিস্তান অস্বীকার করলেও জাতিসংঘের রিপোর্টে বিস্ফোরক দাবি। রাহুলের সংসদ পদ খারিজ, আজীবন ভোটে লড়তেও নিষেধাজ্ঞার দাবি, সংসদে নোটিশ দিল বিজেপি। রাশিয়া থেকে 288টি S-400 মিসাইল কেনার ছাড়পত্র কেন্দ্রের, অপারেশন সিন্দুরের পরেই এই সিদ্ধান্ত। অসাংবিধানিক বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশিকার পর বিরোধিতায় মুসলিম ল বোর্ড। মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল নিউ দিল্লি। খাস দিল্লিতে 3 জনের মৃত্যুতে গ্রেপ্তার তান্ত্রিক, মন্ত্র সাধনের জন্য লাড্ডুতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ। ব্রিটিশদের যুদ্ধবিমান ওড়ানো শেখাবে ভারত, 3 প্রশিক্ষককে রয়্যাল এয়ারফোর্স পাঠাচ্ছে দিল্লি। মাথার দাম ছিল 50,000, উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আরও অস্ত্রশস্ত্র। বাণিজ্য চুক্তির আগে চুপি চুপি চুক্তিপত্রের শব্দ ও শর্ত বদল আমেরিকার, বিতর্কের মাঝে মুখ খুলল ভারত। সিঁদুরে তছনছ হয়েছিল পাকিস্তান, 114টি রাফাল যুদ্ধবিমান কেনার ছাড়পত্র কেন্দ্রের, এবার ঘুম উড়বে চিরেরও। লাগাতার মোদি ও ভারত বিরোধী মন্তব্য, বাংলাদেশ ভোটে গোহারা হারলেন সেই ছাত্র নেতা সার্জিস আলম। কোন খাতে বইবে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতে মুখ খুললেন দিলীপ ঘোষ। বাঙালির দেশে ফল স্পষ্ট হতেই জয়ী তারেক ভাইকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা, সুসম্পর্কের বার্তা দিলেন তিনি। বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, 18 মাস জেল খেটে দেশ ছাড়েন, স্বপ্নে দেখা বাংলাদেশ গড়তে পারেন তারেক রহমান। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। দলের বিপুল জয় নিশ্চিত হওয়ার পর নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রথম প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেছেন, বিজয় মিছিলের নামে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা জড়িয়ে না পড়েন। জুম্মার নামাজ সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সূত্রে খবর,
প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরতে চলা দলের কর্মী সমর্থকদের মধ্যে এই বিজয়কে ঘিরে উন্মাদনা যাতে কোনো অশান্তির কারণ তৈরি না করে সে ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দিয়েছেন। বিএনপির এক কার্যকর্তা বলেন, আমরা বদল চেয়েছিলাম, বদলা নয়। এখনো পর্যন্ত যা খবর তাতে 16-17 তারিখের মধ্যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। নির্বাচনের আগেই একাধিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল সরকার গড়ার দৌড়ে অনেকটা এগিয়ে বিএনপি এবং তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন অধিকাংশ বাংলাদেশী। সেদিক থেকে বিএনপির জয় এবং তারেকের প্রধানমন্ত্রী হওয়া ছিল সময়ের অপেক্ষা। তবে তাৎপর্যপূর্ণ হলো প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমানের বিগত কয়েক বছরের যাত্রা ভারতীয় উপমহাদেশ তো বটেই, গোটা পৃথিবীতেই বিরল। দীর্ঘ 17 বছর লন্ডনের রাজনৈতিক নির্বাসন জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এর 5 দিনের মাথায় বিএনপির চেয়ারপারসন তথা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াত হন। তবে মায়ের প্রয়াতের শোককে শক্তিতে পরিণত করে তারই এই প্রথম নিজে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন। ঢাকা এবং বগুড়ার দুটি আসনেই তারেক রহমান বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এবার তার দেশের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র। যদিও সরকার প্রধান হওয়ার পথটি ছিল অত্যন্ত সমস্যা সংকুল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। সেই সময় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলেকে গ্রেপ্তার করে। প্রায় 2 বছর বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন তারেক রহমান। সেই সময় তার উপর কারাগারে অকথ্য নিপীড়ন নির্যাতন হয়। তাকে আদালতে পেশ করার সময় দেখা যেত কারাগারের অত্যাচারে তিনি রীতিমতো কাবু হয়ে পড়েছেন। 2008 সালে সেপ্টেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকার তাকে জামিন দেয়। এরপর চিকিৎসার জন্য সপরিবারে তিনি লন্ডনে চলে যান। তারেকের ছোট ভাই চিকিৎসা করাতে যাওয়া তারেক লন্ডনে থেকে যায়। বিএনপির অভিযোগ দেশে ফিরলে আওয়ামী লীগ সরকার তাকে জেলে আটকে রাখে। এই আশঙ্কায় তিনি দেশে ফেরেননি। সেই আশঙ্কা আরো জোরদার হয় তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার এবং কারাগারে একটি সেলে বছরের পর বছর আটকে রাখার ঘটনায়। খালেদা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিল হাসিনা সরকার। বিএনপির দাবি ছিল সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হোক। হাসিনা সরকার শত অনুরোধেও সেই সুযোগ না দেওয়ার খালেদার মৃত্যুর পর বিগত সরকারের দিকে আঙুল ওঠে। তারেক বিদেশ এবং খালেদা কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় থাকার বিএনপি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশে। সেই সময় পরিস্থিতি বিবেচনা করে খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের ইচ্ছা তার পুত্র তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব দেন। নতুন দায়িত্ব পেয়ে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা করে বাংলাদেশের বিএনপিকে সক্রিয় রাখেন তারেক। 17 বছর ধরে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনার এমন নজির গোটা বিশ্বে বিরল। পার্টির একাধিক বর্ষিয়ান নেতা বলেছেন তারেকের সবচেয়ে বড় অনুদান হলো তিনি বিদেশে বসে দলের প্রধান নেতাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এমনভাবে দল পরিচালনা করেছেন যে হাসিনা সরকারের দমন পীড়নের মুখে পড়েও বিএনপি ভেঙে পড়েনি। এবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এসআইআর কাজ নিয়ে রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি সেই নিয়ে মুখ্য সচিবকে তলব করা হয়েছে। পিটিআই সূত্রে খবর, শুক্রবার দুপুরে কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেন তিনি। এর আগে গত আগস্টে মনোজ পন্ত রাজ্যের মুখ্য সচিব থাকার সময় তাকেও তলব করেছিল কমিশন। তিনি হাজিরা দিয়েছিলেন কমিশনের দপ্তরে। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বের ইআরও এবং আইআরওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন কমিশন। ওই 4 আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়। সুরজিৎ হালদার নামে ডেটা এন্ট্রির কাজে যুক্ত কর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। প্রথমে 5 আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল কমিশন। পরে 8 আগস্ট আবার চিঠি পাঠায় তারা। রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্তের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন। নবান্নের তরফে তখন জানানো হয় ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক সুদীপ্ত দাস এবং দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরের নির্বাচন কমিশন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বাকিদের বিরুদ্ধে সেই মুহূর্তে কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে কমিশন জানিয়ে দেয় নবান্ন। নির্দেশ কার্যকর করা না হওয়ায় গত 2 জানুয়ারি সংশ্লিষ্ট 2 জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন। সেই নির্দেশ কার্যকর হয়নি। ইতিমধ্যে সিইও দপ্তর থেকে জেলা শাসকদের 2 বার রিমাইন্ডার দেওয়া হয়। এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেয় নবান্ন। তারপরে চিঠি পাঠায় সিইও দপ্তরে। চিঠিতে বলা হয় ওই 4 আধিকারিকদের অপরাধ এফআইআর করার জন্য যথেষ্ট নয়। কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। তারপরে গত 21 জানুয়ারি রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চায় কমিশন। কোন দপ্তর নির্দেশ কার্যকর করেনি সেই বিষয়ে রিপোর্ট দিতে বলে কমিশন। সূত্রের খবর, তারপরে মুখ্য সচিবকে তলব করে কমিশন।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে তার আগে এ রাজ্যের জন্য এসআইআর এবং বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হলো। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন.কে মিশ্রকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হচ্ছে। তার কি কি দায়িত্ব হবে তাও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি মূলত এসআইআর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং পরিচালনা তদারক করবেন। ভারতীয় সংবিধানের 328 অনুচ্ছেদ এবং 1950 সালের জনপ্রতিনিধি আইনের 13 ধারা অনুযায়ী এন.কে মিশ্রকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলো। কমিশন জানিয়েছে বিশেষ পর্যবেক্ষক হিসাবে তিনি প্রয়োজনে এ রাজ্যে আসবেন। নির্বাচন সংক্রান্ত কমিশনের নির্দেশাবলী সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব তার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন কাজ দেখভাল করবেন ওই বিশেষ পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। তবে তিনি কোনো নির্বাচনী আধিকারিকদের সরাসরি শংসাপত্র দিতে পারবেন না। যদি কখনো এমন পরিস্থিতি হয় তবে বিষয়টি কমিশনকে প্রস্তাব আকারে জানাতে হবে। কমিশনই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীনও পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। তবে এবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই এ রাজ্যের জন্য কমিশনের তরফে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে দেওয়া হলো। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের 78টি বৃহৎ আবাসিক বহুতলে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 25 ফেব্রুয়ারি এই আবাসনগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে বুধবার কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। বর্তমানে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার পুনর্বিন্যাস চলছে। কমিশন সূত্রে জানা গিয়েছে এই সংশোধনের ফলে রাজ্যে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে পারে। সেক্ষেত্রে মোট ভোট কেন্দ্রের সংখ্যাও পাবে। কমিশনের এক আধিকারিকের কথায় 78টি বড় আবাসিক কমপ্লেক্স চিহ্নিত করা হয়েছে। 25 ফেব্রুয়ারি বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। সংশোধনের পর ভোটের সংখ্যা কমলে বুথের সংখ্যা স্বাভাবিকভাবে কমবে। কমিশনের দাবি, বহুতল আবাসনে বসবাসকারী ভোটাররা দূরে বুথ থাকায় ভোট দিতে যান না। বিশেষত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। এক আধিকারিক বলেন, অভিজ্ঞতা বলছে ভোট কেন্দ্র দূরে হলে অনেকেই ভোট দিতে আসেন না। বড় আবাসনের ভেতরে বুথ হলে ভোটদান আরো সহজ ও সুবিধাজনক হবে। এর আগে 7টি জেলায় কলকাতা সহ 70টি বহুতলে বুথ গড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। বুধবার কমিশন জানায় সেই সংখ্যা বাড়িয়ে 78টি করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর জেলাভিত্তিক বিভাজন জানা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কমিশনকে চিঠি দিয়ে এই উদ্যোগে আপত্তি জানিয়েছে। তবে কমিশন স্পষ্ট করেছে যেসব আবাসনে 300-র বেশি নথিভুক্ত ভোটার রয়েছেন সেখানে কেবল এই ধরনের বুথ তৈরি করা হবে। এই কমিশনের এই সিদ্ধান্তের কথা জেনে খুশি বিজেপির নেতৃত্ব। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ভাষণে যে বিষয়গুলির উল্লেখ করেছিলেন বুধবার তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভিযোগ করেছেন অভিষেক সত্যকে বিকৃত করেছেন। দুধ, শিশুর ডায়পার কিংবা শিক্ষা সামগ্রীতে কোনো জিএসটি নেওয়া হয় না। বৃহস্পতিবার সকালে আবার তার জবাব দিলেন অভিষেক। তালিকা ধরে ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ জিএসটি নেওয়া হয়। দাবি করেন নির্মলারা নতুন ভারতে বাস করেন, দরিদ্র ভারতবাসীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অভিষেক সমাজ মাধ্যমে লিখেছেন, আমার ভাষণ মন দিয়ে শোনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষের কথাও যদি উনি এত মন দিয়ে শুনতেন ভালো হতো। উনি বলেছেন, আমি সত্য বিকৃত করেছি, এখন ওর জন্য সেগুলি আবার অবিকৃত করছি। নির্মলা জানিয়েছেন, জিএসটির ব্যবস্থার প্রথম থেকেই দুধের উপর কোনো জিএসটি বসানো হয়নি। অভিষেক লোকসভায় মিথ্যাচার করেছেন বলে তোপ দাগেন তিনি। অভিষেক পাল্টা সমাজ মাধ্যমে লেখেন, তাজা তরল দুধে কোনো জিএসটি নেই, কিন্তু যে মায়েরা ওই দুধ কিনতে পারেন না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান, সেই গুঁড়ো দুধে 5% জিএসটি, যেটা উনি কিনতে পারেন না। নির্মলা লোকসভায় জানায়, প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা জিএসটি মুক্ত। বই খাতার উপরেও কোনো জিএসটি নেই। অভিষেক এত মিথ্যা বলেন কিভাবে? প্রশ্ন করেছিলেন নির্মলা। অভিষেক জবাবে জানায়, পাঠ্য বইয়ে কোনো জিএসটি নেই, কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার উপরে 12% জিএসটি। বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরিতে নোটবুক থাকে তাতেও রয়েছে 12% জিএসটি। স্বাস্থ্য পরিষেবাতেও জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছিলেন নির্মলা সীতারামন। অভিষেক লিখেছেন, এক্ষেত্রেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তথ্যগত
দিক থেকে নিখুঁত। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসায় জিএসটি নেই, কিন্তু কোভিড রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেন সিলিন্ডার লাগে তাতে 12% জিএসটি রয়েছে। ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন ইনজেকশনের উপর 5% জিএসটি নেওয়া হয়। অস্ত্রোপচারের অ্যানেস্থেসিয়াতে রয়েছে 12% জিএসটি। অভিষেকের অভিযোগ উড়িয়ে নির্মলা আরো বলেন, শেষকৃত্যে কোনো জিএসটি লাগে না। এ নিয়ে অভিষেক বলেছেন, শেষ যাত্রায় জ্বালানোর মতো ধূপকাঠিতেও 5% জিএসটি নেওয়া হয়। এই নতুন ভারত। নির্মলার উদ্দেশ্যে অভিষেক আরো বলেন, আমি ঠিক এই সমস্যাটার কথা বলতে চেয়েছি। জিএসটি আইনে কি লেখা আছে এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলে কি লেখা আছে তার তফাৎ যতদিন না আপনি বুঝতে পারবেন ততদিন আপনি অন্য ভারতেই থাকবেন আর আমরা অন্য ভারতে।